সম্রাট আকবর ও অশোক। ভারতের ইতিহাসে দুইজন রাজাকে গ্রেট উপাধি দেওয়া হয়েছে। তাদের একজন হলেন অহিংসার পূজারী অশোক দ্য গ্রেট, আরেকজন হচ্ছেন ধর্মনিরপেক্ষ আকবর দ্য গ্রেট। মজার ব্যাপার হলো, হিন্দু অধ্যুষিত ভারতে একজন হিন্দু রাজাও এই উপাধি লাভ করেননি। প্রথমে আমরা অতি সংক্ষেপে সম্রাট আকবর নিয়ে আলোচনা করব। মুঘল বাদশাহ হুমায়ুন সাম্রাজ্য হারা হয়ে দিল্লি থেকে পালিয়ে যখন পথে পথে ঘুরে বেড়াচ্ছিলেন, তখন তার স্ত্রী হামিদা বানু সন্তান ধারণের খবর দেন। সেই সন্তান একদিন হয়ে ওঠেন দিল্লির সবচেয়ে দাপুটে শাসক। মাত্র 13 বছর বয়সে দিল্লির শাসনভার গ্রহণ করেন আকবর। তার সফলতার সবচেয়ে বড় কারণ, দক্ষ, মেধাবী, বিচক্ষণ মানুষদের নিয়ে মন্ত্রিসভা গঠন করেছিলেন তিনি। দেশের সেরা রত্নদের তিনি রাজসভায় ঠাঁই দিতেন। এই কারণেই তার মন্ত্রিসভাকে বলা হতো নবরত্ন। আকবর সবার কথা শুনতেন, কিন্তু সিদ্ধান্ত নিতেন নিজে। শাসন কাজে তিনি সন্তানকেও ছাড় দিতেন না। তার শাসনাধীন প্রদেশগুলোকে স্বায়ত্তশাসন দিয়ে প্রত্যেক অঞ্চলে একজন করে শাসক নিয়োগ দিতেন আকবর। আর শাসকদের নিয়োগ দেওয়ার সময় বলা হতো, ক্ষমতার অপব্যবহারের শাস্তি মৃত্যুদণ্ড। সরকার পরিচালনার সময় কেউই ন্যায়পরায়ণতা ভঙ্গ করলেই ব্যবস্থা নেওয়া হতো। নবরত্নের কাজ ছিল সম্রাটকে সব বিষয়ে সতর্ক রাখা ও উন্নত পরামর্শ দিয়ে যাওয়া। তখন রাষ্ট্র পরিচালনায় সততা ও দক্ষতাকে গুরুত্ব দেওয়া হতো। আমলাদের প্রমাণ দিতে হতো সততা ও দক্ষতার। রাজ্যের সুখ দুঃখ আলোচনা হতো রাজসভায়। শাসন কার্য পরিচালনা করতে গিয়ে তিনি উপলব্ধি করেছিলেন, মারাঠা অর্থাৎ রাজপুতদের শক্তি ও সাহসিকতার সঙ্গে তার পেরে ওঠা প্রায় অসম্ভব। তার পূর্বসূরি মুসলমান শাসকেরা যেমন রাজপুতদের খুঁচিয়েছিলেন, আকবর কিন্তু সেই পথে হাঁটলেন না। তিনি অভিজাত রাজপুতদের আপন করে নিলেন। বহু রাজপুতকে রাজদরবারে চাকরি দিলেন। আকবর নিজে কাছরা রাজার কন্যাকে বিয়ে করলেন। শুধু তাই নয়, রাজার নাতনির সঙ্গে তার বড় ছেলে জাহাঙ্গীরকেও বিয়ে দেন। এই বন্ধুত্বের নীতি খুব ভালোভাবে কাজে লাগলো। এর ফলে যোধপুর, জয়পুর ইত্যাদি রাজপুত অঞ্চল তার বশ্যতা স্বীকার করে নিল। তিনি রাজপুতদের শক্তি নিয়ে প্রতিবেশী রাজ্যগুলোকে একের পর এক জয় করে নিলেন। এইভাবে আকবর উত্তর, মধ্য ও দক্ষিণ ভারত তার অধীনে আনেন। আকবর তার রাজত্বকালের দ্বিতীয় ভাগে মানবতাকে জাতীয় নীতি হিসাবে গ্রহণ করে বহু সংস্কার প্রবর্তন করেন। জয় করা অঞ্চলে তার উন্নত শাসন ও ন্যায় বিচার ব্যবস্থার কারণে কোনো বিদ্রোহ দেখা যায় নাই। আকবর তার ধর্মসহিংসু নীতি দ্বারা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সাম্য ও সম্প্রীতি স্থাপন করেন। তিনি অমুসলিমদের উপর থেকে জিজিয়া কর বন্ধ করে সকল ধর্মের প্রজাদের সমান মর্যাদা দেন। তার সময়ে বহু হিন্দু ফার্সি শিখে মুঘল সরকারে চাকরি করতেন। যোগ্যতার প্রশ্নে হিন্দু মুসলমান হিসেবে কোনো আপোষ করতেন না তিনি ভারতীয় চিত্রকলা, স্থাপত্য, সঙ্গীত ও সাহিত্যের বড় পৃষ্ঠপোষক ছিলেন। তিনি কোতোয়ালদেরকে কৃতদাস বেচাকিনা বন্ধ করতে নির্দেশ দিয়ে ভারতে কৃতদাস প্রথা বিলুপ্ত করেন। জাতি ধর্ম নির্বিশেষে ভারতবর্ষের জনগণের কাছে মানবিক শাসক হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। তার 63 বছর জীবনের মধ্যে 50 বছর তিনি ভারতে ছিলেন আর 49 বছরই সম্রাট হিসেবে রাজত্ব করেন। আকবরের জন্মের 2500 বছর আগে ভারতবর্ষের সর্বকালের সর্ববৃহৎ সাম্রাজ্যগুলির অন্যতম ছিল অশোকের সাম্রাজ্য। সে বিশাল সাম্রাজ্যকে শাসন করতে সকল ধর্মগোষ্ঠীকে সঙ্গে নিয়ে চলতে হতো তাকে। বিহারের পাটনার কাছাকাছি পাটলিপুত্র থেকে এই বিশাল সাম্রাজ্য শাসন করতেন সম্রাট অশোক। 269 থেকে 232 খ্রিস্টপূর্বাব্দে 37 বছর অশোকের শাসনামলে বাংলাদেশের বগুড়া ছিল পণ্ডুবর্ধন নামে একটি প্রদেশ।
নিজের শাসনের প্রথম পর্বে অশোক উপমহাদেশের প্রায় বেশিরভাগ অংশে তার রাজ্য বিস্তৃতি ঘটান। তখন শক্তিশালী প্রতিবেশী রাজ্য ছিল কলিঙ্গ, যা বর্তমানে উড়িষ্যা রাজ্য। সম্রাট অশোকের মনে শান্তি ছিল না। কলিঙ্গ নামে প্রতিবেশী শক্তিশালী এই শত্রুকে রেখে কি নিশ্চিন্ত হওয়া যায়? দুই পক্ষের সৈন্যবাহিনী শক্তিশালী ছিল, ফলে শুরু হয়ে গেল কলিঙ্গ যুদ্ধ। কলিঙ্গের সৈন্যরা বীর বিক্রমে লড়াই করেও পরাজিত হল। লক্ষ লক্ষ আহত আর নিহত সৈন্যে ভরে উঠল যুদ্ধক্ষেত্র। বিজয়ী অশোক হাতির পিঠে চেপে যেতে যেতে দেখলেন তার দুই পাশে ছড়িয়ে রয়েছে কত অসংখ্য মৃতদেহ, কত আহত সৈনিক। কেউ আর্তনাদ করছে, কেউ যন্ত্রণায় কাতর হয়ে চিৎকার করছে, কেউ সামান্য একটু পানির জন্য ছটফট করছে। যুদ্ধক্ষেত্রের এই বিভীষিকাময় দৃশ্য দেখে তার অন্তর ভারাক্রান্ত হয়ে উঠে। ধীরে ধীরে নিজের তাঁবুতে ফিরে দেখলেন তাঁবুর সামনে দিয়ে চলছে একদল বৌদ্ধ সন্ন্যাসী। সন্ন্যাসীরা বললেন তারা যুদ্ধক্ষেত্রে আহত সৈন্যদের বাঁচাতে যাচ্ছেন। মুহূর্তে অনুতাপের আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠল সম্রাট অশোকের হৃদয়ে। তিনি শপথ করলেন, আর যুদ্ধ নয়, আর হিংসা নয়, অহিংসা মন্ত্রে ভরিয়ে দেবেন সমগ্র পৃথিবী। এরপর বৌদ্ধ ধর্ম গ্রহণ করে তিনি রাষ্ট্র পরিচালনায় আমূল পরিবর্তন আনেন। জায়গায় জায়গায় তিনি স্থাপন করেন হাসপাতাল, বিদ্যালয়, কুয়া, অতিথিশালা ইত্যাদি। বুদ্ধের অহিংস নীতি অনুসরণ করে রাজ্যে নিষিদ্ধ করেন জীব হত্যা। তার রাজ্যে বিভিন্ন জায়গায় তিনি স্তম্ভ নির্মাণ করেন, যাতে খোদাই করা ছিল গৌতম বুদ্ধ ও তার নিজের অনেক বাণী। তার নির্মিত অশোক স্তম্ভ বর্তমানে ভারতের রাষ্ট্রীয় প্রতীক। তিনি মোট 19টি অশোক স্তম্ভ নির্মাণ করেছিলেন। অশোক স্তম্ভের উপরে 4টি সিংহ মূর্তি চারিদিকে মুখ করে বসে আছে। এর দ্বারা বোঝানো হয় যে অশোক ভারতের চতুর্দিকে রাজত্ব করেছিলেন। বাস্তবিকভাবে সম্রাট অশোকের আগে ও পরে এমন কোন রাজা বা সম্রাট ছিলেন না যিনি আজকের নেপাল, বাংলাদেশ সহ সমগ্র ভারত, পাকিস্তান এবং আফগানিস্তানের মতো বিশাল ভূখণ্ডের উপর একছত্রে শাসন করেছেন। অশোক রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ করেছিলেন যাতে পথিকদের পথ চলার ক্লান্তি কমে। নির্দিষ্ট দূরত্ব পরপর পান্থশালা নির্মাণ ও কূপ খনন করেছিলেন তিনি। শুধু মানুষ নয়, অবলা পশুর জন্য পশু চিকিৎসালয়ও গড়েছিলেন। সম্রাট অশোক রাজা হয়েও ছিলেন ঋষি। তার রাজত্বকালে ইতিহাসবিদেরা ভারতীয় ইতিহাসের স্বর্ণযুগ বলে মনে করেন। সম্রাট অশোকের সময়ে 23টি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, যার মধ্যে তক্ষশিলা, নালন্দা, বিক্রমশিলা, কান্দাহার প্রভৃতি বিদ্যালয় ছিল বিশিষ্ট। ভারতীয়রা তাদের পতাকায় রাখে অশোক চক্র। এই অশোক চক্রের 24টি স্পোক জীবনের বিভিন্ন নীতিকে উপস্থাপন করে।